গুড়ি গুড়ি বৃষ্টির বলে আকাশ ঘোলাটে। বাইরে কুয়াশার মতো ভোর। ছাদে একা পায়চারি করছে তিতিক্ষা। মনের আবহ স্থবির। না সুখের আবেশ, না বেদনার নিঃসীম ঘনঘোর। এসবকে ছাপিয়ে মনটা শ্রাবণ দিনের মেঘের মতো ভার হয়ে আছে। বৃষ্টির সূক্ষ্ম ছোট ছোট ফোঁটায় গায়ে হয় শিরশিরে ভাব, সেই সাথে প্রবল একটানা বাতাস। তিতিক্ষার ইচ্ছে হয় নিকাব খুলে মুখ বাড়িয়ে দেয় বৃষ্টিতে, শেষতক সে অবশ্য অবগুণ্ঠন সরায় না। পাশের কোন ছাদ থেকে কে কখন দেখে ফেলে তার কি ঠিক আছে। লোহার সিঁড়িরে থোপথোপ আওয়াজ হচ্ছে। কিঞ্চিত অবাক হয় তিতিক্ষা। বুবু অত ভোরে ছোটনকে ফেলে উঠে এসেছে। টিহা আসছে বুঝতে পেরে অন্যমনস্ক ভাবে সে খানিকটা হেঁটে বাড়ির পেছনের পতিত ভূমির ওপর দৃষ্টি নিক্ষেপ করে। একসময় ছাদে ভারী পায়ের শব্দ ওঠে, পলকের জন্য পেছনে ফিরে তিতিক্ষা থমকায়। টিহা নয়, এসেছেন মারুফ। বাবা, তুমি এই বৃষ্টিতে ছাদে কেন এলে? তিতিক্ষা ব্যস্ত হয়ে মারুফের পাশে দাঁড়ায়। তোকে খুঁজতে খুঁজতে চলে এলাম রে মা। এত ভোরে ছাদে কি করিস? কিছু না, হাঁটছিলাম। বলতে বলতে নিভে আসে তিতিক্ষার স্বর। ফজরের পর আর ঘুমাসনি? না। তিতিক্ষা থেমে বলে, চা খাবে বাবা? নিচে চলো, চা করে দিচ্ছি। খাবো, তবে এখানেও মন্দ লাগছে না। আর একটুক্ষণ থাকি। বলতে বলতে ছাদের একাধারে পাতা কাঠের বেঞ্চিতে গিয়ে মারুফ বসে পড়লেন। তিতি মা, এদিকে আয়। শিথিল পদাঙ্কে তিতিক্ষা বাবার পাশে এসে দাঁড়াল। বস এখানে। মৃদু অস্বস্তি তাড়া করে বেড়াচ্ছে তিতিক্ষাকে। কেন যেন মনে হচ্ছে বাবা হুট করে চলে আসেননি। এসেছেন আগাম কিছু পরিকল্পনা নিয়ে। বাবা কি গতকালের ব্যাপারে কিছু বলবেন? কোন ব্যাপার? বিকেলের নাকি রাতের? এসব নিয়ে কথা বলতে যে ওর ভালো লাগে না কেউ কি তা বোঝে? আর কতকাল এসব অস্বস্তিজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে ওকে? মনের মধ্যে দুরাভিশঙ্কার ঘূর্ণি নিয়ে সে বাবার পাশে গিয়ে বসে। মা, তোকে একটা গল্প শোনাবো আজ, সত্যিকার গল্প। মন দিয়ে শুনবি কেমন? মারুফ গল্প শুরু করলেন। তুই তো জানিস বাবার দ্বিতীয় পক্ষের সন্তান ছিলাম আমি। আমার নিজের ভাইয়ের পাশাপাশি এক সৎ ভাই ছিলেন সেলিম নামে। উনি অবশ্য মারা গেছেন বছর 5 আগে। সেলিম ভাই ছিলেন ভীষণ সাহসী মানুষ হিসেবেও অসাধারণ। 71-এর যুদ্ধে তিনি একটা পা হারান। যুদ্ধের পর বাড়ি ফেরেন একেবারে অচল হয়ে। তার নামের সাথে যোগ হয় পঙ্গু শব্দটি। ঘরে রেখে গেছিলেন গর্ভবতী স্ত্রীর আর ছোট 2 বোনকে। সেলিম ভাইয়ের মা মারা গেছেন কৈশোরে। তারপর বাবা বিয়ে করেন আমার মাকে। অবশ্য বাবাও বেশিদিন বাঁচেননি, আমরা 3 ভাইবোন জন্মানোর কিছুদিন পর মারা যান। তারপর যুদ্ধ শুরু হলো, আমরাও মামার বাড়িতে আশ্রয় নিলাম। বাবার ওখানে সেলিম ভাই তখন থাকতেন 2 বোন আর স্ত্রীকে নিয়ে। বোন দুটি তখন সবে মাত্র বালিকা আর তিনি নিজে যুদ্ধ শেষে অথর্ব হয়ে ফিরেছেন। আয় রোজগারের পথ নেই, এদিকে ঘরে 4-4টে মুখ খাবারের জন্য হা করে আছে। আমরা তখন খুব ছোট। মায়ের সাথে মামার ওখানে স্থায়ীভাবে থাকি। বাপের ভিটেও ফিরে আসার চিন্তাও ক্রমশ মুছে যাচ্ছে মন থেকে। তবে পাশাপাশি গ্রাম বলে ও বাড়ির সব খবরই আমাদের কানে আসে। একদিন শুনলাম অভাব সইতে না পেরে আমার ভাইয়ের পোয়াতি স্ত্রী মানুষের বাড়ি কাজ শুরু করেছেন। গ্রামে অন্যের বাড়িতে কাজ মানে তো শুধু ঘর মোছা, বাসন মাজা নয়। ধান ভানতে হয়, বিশাল ডেকচিতে করে ধান সেদ্ধ বসাতে হয়। সব তিনি করলেন পরিবারের মুখ চেয়ে। সারাদিন অমানুষিক পরিশ্রম করে দিনশেষে অল্প চাল পয়সা করি যা পেতেন তাই দিয়ে আহার জুগিয়ে ধরতেন পঙ্গু স্বামী আর ওই 2টি বালিকার সামনে। ভাবির বাপের বাড়ির লোকজন কতবার এল তাকে নিতে। বলল বাচ্চাটা হয়ে গেলে ফের বড় ঘরে বিয়ে দেবে। ভাবি শুনলেন না। পঙ্গু স্বামী নিয়েই কাটিয়ে দিলেন গোটা জীবন। একটু বড় বেলা এসে আমরা ও বাড়ি যাওয়া শুরু করেছিলাম। রাত দিন এক করে ভাবির অক্লান্ত খাটুনি আমরা দেখেছি। অথচ সেজন্য কোনোদিন আমার ভাইকে হীনমন্যতা বোধ করতে দেখেনি। তাকে দেখে কখনো মনে হয়নি এই জগৎ সংসারে অন্যের সাহায্য ছাড়া তিনি বড় বেশি অসহায়, সর্বক্ষণ কারো না কারো করুণার প্রার্থী। সেলিম ভাইয়ের আল্লাহর ওপর ছিল অগাধ আস্থা। আমরা 2 ভাই গেলেই প্রতিবার তিনি হেসে আমাদের স্বাগত জানাতেন। নিজের অসহায়ত্ব, দুঃখ নিয়ে কখনো কোনো কথা বলতেন না। তার সদাপ্রসন্ন মুখ, সবার সঙ্গে আন্তরিক ব্যবহার দেখে মাঝে মাঝে মনে হতো যা হয়েছে আর যা হচ্ছে তাতে যেন তিনি বিন্দুমাত্র বিচলিত নন, বরং বেশ খুশি। প্রথম প্রথম আমি খুব অবাক হতাম। পঙ্গু একটা মানুষ, স্ত্রীর কামাইয়ে দিন গুজরান করে। সে কি করে এত হাসি খুশি থাকতে পারে? আর একজন স্ত্রীই বাকি করে মুখ বুজে মেনে নেয় সবটা? সেই প্রশ্নের উত্তর আমি পেলাম কিছু বছর পর। তোর মাকে বিয়ে করে।
জানিস তিতি, তোর মায়ের ছিল মধুর মতো গায়ের রং, কালো অথচ কি নির্মল, আর আমাকে সবাইকে চিনত গোটা পরিবারের সবচেয়ে সুদর্শন ছেলে হিসেবে। যেদিন আমি রেহনুমাকে বিয়ে করে ঘরে আনলাম, বুঝলাম ওকে দেখামাত্র বিয়ে বাড়ির সব রোশনাই হঠাৎ স্তিমিত হয়ে গেছে। তাকে দেখে ফুরিয়ে গেছে সব হাসি, আলো। আমার ছোট বোন মেরি, যে কিনা দেখতে ছিল ইরানি গোলাপের মতো সুন্দর, ওকে দেখলাম বউ দেখে ফুপিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল ঘরে, ওর সাথে সাথে বাকি ভাই বোনেরা। আমি পাশে তাকালাম, তোর মা নির্বিকার দাঁড়িয়ে আছে। ও বুঝতে পেরেছে সবটা, অথচ ওর চোখে মুখে কোথাও হীনমন্যতার ছাপ নেই। এই যে সেদিন তাকে দেখে সবার মুখের আলো নিভে গেছিল, সেজন্য কোন আফসোস ছিল না রেহনুমার। আমাদের সংসার জীবনের পুরোটা সময়ও এমনই ছিল। কারো কথা, দৃষ্টিভঙ্গি, আড়ালের বিদ্রূপ নিয়ে রেহমুনার কোনো মাথা ব্যথা ছিল না। যখন তোদের দু বোনকে নিয়ে আমরা চারজন একসাথে বেড়াতে যেতাম, লোকে ভাবত তোর মা বুঝি আমার দূরসম্পর্কের কোন আত্মীয়া। আমার স্ত্রী এবং তোদের মা হিসেবে কেউ স্বীকৃতি দিতেই চাইত না রেহনুমাকে। তোর মা শুধু হাসত, উচ্ছল গলায় বলত, মানুষের বাহ্যিক সৌন্দর্য বুঝি এত গুরুত্বপূর্ণ? এই গায়ের রং তো আমি বানাইনি, আল্লাহ আমার জন্য নির্ধারণ করেছেন। তিনি যতটুকু নির্ধারণ করেছেন, হাজার চেষ্টা করেও তার যাররা পরিমাণ বেশি তো আমি পাব না। কাজেই আমি আমার রবের সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকি। তোর মায়ের ছিল আল্লাহর সিদ্ধান্তের ওপর ভরসা আর নিজের অবস্থানের প্রতি দৃঢ়তা। জানিস রেহনুমা কোথায় পেয়েছিল এই দৃঢ়তা, যেমনটা ছিল আমার সেই ভাইয়ের? এই দৃঢ়তা হল ভালোবাসার অদৃশ্য শিকল, যে বন্ধনের জোরে পুরো পৃথিবীর বিরুদ্ধে গিয়েও রেহনুমা ঠিক জানত সে আমার যজ্ঞ। ঠিক যেমন সেলিম ভাই চিরতরে পঙ্গুত্ব বরণ করেও কখনো ছোট করে দেখেননি নিজেকে। কারণ তিনি জানতেন তাদের ভালোবাসার জোরের কাছে এইসব অতি তুচ্ছ। শোন মা, অজুহাত সেখানেই বড়, ভালোবাসা যেখানে বিলাসিতা। কথা শেষ করে খানিকক্ষণ নীরব থেকে মারুফ বললেন, কিছু বুঝলি? বুঝেছে, সত্যিই বুঝেছে তিতিক্ষা। বাবা নিশ্চয়ই কাল রাতে বুবুকে দেয়া তার প্রত্যুত্তর শুনেছিলেন। বিকেলে ওরকম একটা অনাকাঙ্ক্ষিত ব্যাপার ঘটে যাবার পরও সে রাতে যখন তিহা আবার নিনাদের বার্তা বয়ে নিয়ে এলো, তখন সত্যি সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেছিল তিতিক্ষার। সুপ্ত আক্রোশটা হঠাৎ তীব্র অমর্ষণের রূপ নিয়ে আছড়ে পড়েছিল সম্মুখের মানুষটির ওপর। এত কিছুর পরও বুবুর নতুন কারো নাম মুখে আসে। মানুষটা আবার অন্য কেউ না, নিনাদ। সারা জীবন যে ছেলেটা ওকে মানুষের সামনে বিব্রত করে বিকৃত আনন্দ পেয়েছে, এবার তিন কবুল বলে ওরই গলগ্রহ হতে হবে। তিতিক্ষা যে নিনাদকে স্বেচ্ছায় নয় বরং নিজের অনিশ্চিত জীবনটার একটা নিশ্চিত গন্তব্য পাবার জন্য বিয়ে করছে, এই সত্য কি ও কখনো জানবে না? সত্যের পর্দা সরে গেলে সম্পর্কটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে? আর তাছাড়া নিনাদ কেন ওর মতো অসম্পূর্ণাকে বিয়ে করবে? নিনাদের ভালো ভালো ডিগ্রি আছে, ভালো অবস্থানে যাওয়ার প্রচুর সম্ভাবনা আছে। এক শ্রেণীর রাঘব বোয়াল আছেন যাদের টাকার ওপর বসবাস। যেহেতু অর্থের অভাব নেই, তাই এই শ্রেণীর মানুষেরা শেষতক নিজেদের ছেলেমেয়ের জন্য রূপে গুণে অনন্য, মেধাবী অথচ উচ্চবিত্ত নয় এমন জীবনসঙ্গী খোঁজায় ব্যস্ত হন। তাদের মধ্যে যে কেউই তো চাইলে নিনাদকে কেউ লুফে নিতে পারে। এত যোগ্যতা নিয়ে নিনাদ ওর পানিপ্রার্থী হতে চাইছে কেন? অপমান করার সুযোগটা যেন সারাজীবন পায় সেজন্য। আর বুবু, সমস্ত জেনে বুঝে বুবু কি করে পারল নিনাদের কথাটা ওর কান পর্যন্ত পৌঁছাতে? নাকি ওরা সবাই দল পাকিয়ে তিতিক্ষার জঞ্জালে মোড়া ক্ষয়িষ্ণু জীবন টানিয়ে মজা কুড়োতে চাইছে? ক্রোধে বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে এসব কথা চেঁচিয়ে বলেছিল তিহাকে। বাবা শুনেছেন। তারপর সে শস্ত্র হিসেবে তিতিক্ষার সবচেয়ে বড় দুর্বলতাকে কাজে লাগিয়েছেন। তিক্ততার ঘোরটপে বাধা বর্তমান জীবনের সাথে মিলিয়েছেন তার মায়ের বেদনাবিধুর অতীতকে। আয়েশা রেহনুমা, তিতিক্ষার জন্মদায়িনী। যে মানুষটার কোনো স্মৃতি মনে না রেখেও তিতিক্ষা চিরকাল তাকে উজাড় করে ভালোবেসেছে। সলাতের প্রতিটি দোয়ায় যে মানুষটার জন্য জান্নাতের সুসংবাদ প্রত্যাশা করে এসেছে। তুমি কি করবে তিতি? বাবার স্বর গম্ভীর হয়ে এলো। নির্নিমেষ বোধহীনের ন্যায় সম্মুখের পানে চেয়ে রইল তিতিক্ষা। সামনে কিছুদূর হাঁটলেই ছাদের শেষ, নিচে শুরু হয়েছে বিস্তৃত পতিত ভূমি। কচুরিপানার তলে বৃষ্টির জল যেখানটায় থই থই করছে, ঘনঘোর কুয়াশার মতো গুড়ি গুড়ি বর্ষণে আবছায়া যার চারিদিক। তিতিক্ষা জানে ওদের ছাদের ঠিক নিচ বরাবর এই জল কাদা নেই, বরং একটা শান বাঁধানো মজবুত দেয়াল আছে, যার ওপরটা লোহার কাটা দিয়ে ঘেরা। তিতিক্ষার হঠাৎ একটা দুর্যোগ্যেও ইচ্ছে হল। বুকের ভেতর বুদবুদ ফোটাতে থাকল এমন তীব্র দেশভাব যা ব্যাখ্যার ভাষা ওর ঠিক জানা নেই।
সেই অপ্রসম্য অনুভূতির বশে তিতিক্ষার একবার মনে হল ঠিক এই মুহূর্তে ছাদের ওই প্রান্তটা থেকে লাফিয়ে পড়লে কেমন হয়। আর কোনো জ্বালা যন্ত্রণা থাকবে না, অপমানের ক্লেশিত আবেশে মত্ত হবে না দুচোখ, আর কখনো মুখোমুখি হতে হবে না বাবা বোনের দুর্বোধ্য প্রশ্নগুলোর সামনে। খুব না দুচিন্তা ছিল বাবার, ছোট মেয়েটিকে নিয়ে, তার চোখের সামনে সমস্ত চিন্তার অবসান ঘটুক। কয়েকটা দিন হয়তো বাবা খুব কাঁদবে, সারাক্ষণ তিতি মা বলে একা একা ডাকবে, কিন্তু তারপর শোকটা একটু জিয় এলে অর্বে বাবা কি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে না? কম দুঃখ তো দেয়নি ও বাবাকে। মানুষ শেষ জীবনে আরাম চায়, বাবার ভেতর বাহিরের সব আরাম ঘুচে গেছে ওর জন্য। তিতিক্ষা কি করে, কি করলে এখন সবদিক শান্ত হয়? সবাই শুধু ওর রাগটা দেখে, বাহ্যিক পাগলামো দেখে। মনে মনে ও যে কত শত বার মরে গেছে কেউ তো রাখেনি খোঁজ। সবাই বলে অতীত ভুলে যেতে, আবার নতুন করে সবটা শুরু করতে। কিন্তু ওই ব্যাপারটা যে শুধু অতীত নয়, তিতিক্ষার জীবনের সবচেয়ে বিভীষিকাম মোড়। জীবনের স্থবির ঘটনাপ্রবাহে হঠাৎ বয়ে যাওয়া একটা সর্বগ্রাসী সুনামি। চাইলেই কি ভুলে যাওয়া যায়? ভুলতে পারলে তিতিক্ষা বুঝি ভুলত না? তিতি, ঘোর ভাঙে তিতিক্ষার, চকিতে একবার বাবার পানে তাকায়, আবার মুখ ফেরায়। ওই পলকের দৃষ্টিতে মারুফের নজরে আসে মেয়ের মুখে একটা গভীর দুর্বহ ধোঁয়াশা। যেন কত হাজার বছর ধরে পৃথিবীর আলো বাতাস শুষে নিতে নিতে মেয়েটা ক্লান্ত হয়ে পড়েছে। ও একদৃষ্টে চেয়ে আছে ছাদের শেষ প্রান্তে। চাহনিটা মৃদু অস্বস্তি দেয় মারুফকে। ঠিক তরুণী মেয়ের চাহনি ওটা নয়। জীবনের প্রতি প্রবল বিতৃষ্ণা নিয়ে বৃদ্ধারা যেভাবে মৃত্যুকে আশু কামনা করে, ঠিক সেভাবে কিছু একটার প্রত্যাশায় প্রাচীন ঢঙে চেয়ে আছে তিতিক্ষা। দীর্ঘক্ষণ মারুফ কিছু বলতে পারলেন না। বয়স বাড়লে ছোট হয়ে আসে মানুষের চিন্তার পরিসর। তাই যেন বাকি সব ছাপিয়ে মারুফ আবারও মেয়েকে শুধান, তিতি, কি ঠিক? সবটা শেষ করতে দিল না তিতিক্ষা। ভাবাবেগ শূন্য গলায় বলল, তুমি যা বলবে তাই। আজ বললে আজই। বলেও চাইল মারুফের হতবাক মুখের পানে। এবার তুমি খুশি বাবা? খুশি রে মা, অবশ্যই খুশি। তুই খুশি হোসনি? আমি। তিতিক্ষা অদ্ভুতভাবে একটু হাসে। আমার মন সুখ দুঃখের অনেক ঊর্ধ্বে উঠে গেছে। এখন থেকে তোমাদের সুখই আমার সুখ, তোমাদের কষ্ট আমার কষ্ট। তোমরা যা বলবে তাই আমি শুনব। আর কখনো তোমাদের কোনো সিদ্ধান্তে অসন্তুষ্ট পাবে না আমায়। বিয়ে ঠিক হল। আশু দিনটিকে ঘিরে আয়োজন চলল অত্যন্ত মন্থরভাবে। কোথাও কোনো হইচই নেই, আগত খুশির উচ্ছ্বাস নেই। নিভৃতে একে একে সমস্ত কাজ গুছিয়ে আনলেন শিউলি। বিয়ের মূল নিয়ন্তা হওয়া সত্ত্বেও শিউলি একবারের তরে এবাড়ির কারো সঙ্গে দেখা করার আগ্রহ পর্যন্ত দেখালেন না। বিয়ের দিনক্ষণ সহ যাবতীয় বিষয়াদি নিয়ে কথা হলো ফোন কলে। স্পষ্টতই তিহা বোঝে, এসব ছোটখাটো ত্রুটি মেনে নেয়া ছাড়া উপায় নেই। মসজিদে বিয়ে পড়ানো হবে ঠিক হয়েছে। মলিন এই উৎসবে আসবে না কোনো বাড়তি লোকজন। শিউলি, আফরিন, ওর স্বামী মিনহাজ আর এদিক থেকে তিহা, রওশান, মারুফ। এর বাইরে নিনাদ তিহার কজন বন্ধুদের জানানো হয়েছে। প্রত্যেকেই নিজের জীবন নিয়ে ভীষণ ব্যস্ত। তবু তিহার আশা শেষ সময়ে হলেও হয়তো ওরা আসবে। এত সাদামাটা আয়োজন মানতে একটু কষ্টই হয় হুল্লোর প্রিয় তিহার। তারপর দীর্ঘ নিঃশ্বাস গোপন করে এই ভেবে যে ওদের বিয়েটা তো ঠিক সুখের বিয়ে নয়। কত জলঘোলা হয়েছে, হাঙ্গামা ঘটেছে। এবার যত অনাড়ম্বরে কাজটা সম্পন্ন করা যায় ততই ভালো। এক বিকেলে অবশ্য শিউলি কিছুক্ষণের জন্য এলেন। সেটা বিয়ের 3 দিন আগে। শত হোক বিয়ে তো, বউয়ের জন্য অল্প স্বল্প কিছু কেনাকাটা করতেই হয়। শিউলি এলেন আংটির মাপ নিতে। কাবিন নিয়েও একটু কথা বলে যাবেন। মিনহাজ দেশের বাড়ি থেকে ফিরেছে। আজ সকালে ওরা দুটিতে কোথায় যেন ঘুরতে গেছে। শিউলি তাই জোর করে নিনাদকেই সঙ্গে নিয়ে এলেন। আঙুলের মাপ নিয়ে নিউমার্কেট যাবেন, সন্ধ্যের পর মিনহাজকে নিয়ে আফরিনের সেখানেই আসার কথা। বিকেলে শিউলি আসবেন শুনে তিহা বেশ ভালো আয়োজন করেছে। শিউলি তো এখন কেবল পাতানো ফুয়াম্মা নন, কিছুদিন পর হতে যাচ্ছেন তিতিক্ষার ফুফু শাশুড়ি। এত আপ্যায়ন, সৌজন্য তবু কোথায় যেন সুর কেটে গেছে। শিউলি চেয়েও স্বাভাবিক হতে পারছেন না। সামনের টেবিল ভর্তি নাশতা, তিনি কিছুই ছুঁয়ে দেখলেন না। এমনকি মেয়ের স্থান দেয়া তিহার জন্যে তার চোখে সদাসর্বদা যে বাৎসল্য মাখা ভাবখানা জলজল করত তারও আজ অনুমাত্র ছাপ পাওয়া গেল না। একবার তিহার মনে ক্ষীণ সন্দেহ হয়, ফুয়াম্মা সম্ভবত এই বিয়েতেই নারাজ। তিনি বোধহয় ভাবছেন বিয়ের সব তোড়জোড় সম্পন্ন হবার পর অন্তিম মুহূর্তে এসে তিহাই বোনের কথা বলে নিনাদের মাথাটা বিগড়েছে।
এমন ভাবা তো অসম্ভব না। নিনাদ যেভাবে হুট করে সিদ্ধান্ত নিয়েছে তাতে এরকম সন্দেহই বরং স্বাভাবিক। একসময় চা আনার কথা বলে তিহা ওঠে। রান্নাঘরে এসে দেখে তিতিক্ষা চুপচাপ উত্তপ্ত চুলার পাশে দাঁড়িয়ে কাচের কেতলিতে ওঠা বুদবুদ দেখছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল তিতিক্ষার সারা শরীর কালো আচ্ছাদনে ঢাকা। তিহা হতবাক গলায় জিজ্ঞেস করে, কিরে কি করছিস সেখানে? একক উদ্ধৃতি চিহ্ন। কিছু না। বলতে বলতে তিতিক্ষা পেছনে ফেরে, একটা কথা ছিল বুবু। কি কথা? নিনাদ ভাইয়ের সঙ্গে আমার কিছু কথা আছে। শিউলি ফুয়াম্মাকে কিছুক্ষণের জন্য তোমার রুমে ডেকে নিয়ে যেতে পারবে? বোনের কথা শুনে তিহা হতভম্ব হয়ে তাকিয়ে থাকল কয়েক পল। এই ধাতের কিছু ও বলতে পারে তা ধারণাতেও ছিল না। অথচ তিতিক্ষার মুখের ভাব অবিচল দেখে ক্রমশ লীন হয়ে আসে তিহার বিহ্বলতা। তুই নিনাদের সঙ্গে দেখা করবি? হ্যাঁ করব। এতে এত অবাক হবার কি আছে? বিয়েটা যদি সত্যিই হয় তবে তার আগে কিছু কথা বলে রাখা প্রয়োজন। কি কথা? ঈষৎ ভয় জাকিয়ে বসে তিহার মনে। আদতে কি বলতে চায় মেয়েটা? শেষকালে বিয়েটা ভাঙবে না তো? তিতিক্ষা যেন ওর মনের আশঙ্কাটাই ঠিক ঠিক টের পেয়ে গেল। ভেবো না। বিয়ে ভাঙে এমন কিছু বলবো না। কাজটা করতে পারবে? হ্যাঁ। তিহা একটু ইতস্তত করল। দেখছি কি করা যায়। একক উদ্ধৃতি চিহ্ন। তিহার শোকাতর অনুরোধে বাসার অন্দরে এলেন শিউলি। মনের তেতো ভাব কিছুটা কমেছে। ভেবেছিলেন এখানে এসে চোখের সামনে নানান বেহায়াপনা দেখেও মুখ বুজে সহ্য করতে হবে। শহুরে প্রেমিক প্রেমিকারা বিয়ে নিয়ে যেসব নখরা করে তেমন কিছু। নিনাদ তিতিক্ষার দেখা হবে। চোখে চোখে বিনিময় হবে হাসি। একসময় হয়তো তিহা বলে বসবে, আংটি কিনতে আমরাও আসি। তেমন কিছু ঘটল না দেখে শিউলি মনে মনে বেশ স্বস্তি পেলেন। বিয়ের আগের ছেলেমেয়ের নখরা তিনি একদম সহ্য করতে পারেন না। দুজন দুজনকে আংটি পরিয়ে দাও, হলুদ সন্ধ্যা, মেহেদি সন্ধ্যার নামে একসাথে নাচানাচি করে বেহেয়ামির চূড়ান্ত করো আরও কত কি। আল্লাহর কাছে শুক্রিয়া। আর যাই হোক এরা ঠিক অমন হালকা মেজাজের নয়। আংটির মাপ নেয়ার নিমিত্তেই তিহার সঙ্গে আসা। শিউলি বসলেন বিছানার একপাশে। শান্ত স্বরে বললেন, তা কই তিতিক্ষা? ম্লান হাসল তিহা, ও আসছে। নিঃশব্দে অপেক্ষা করছেন শিউলি। তিহা অবাক চোখে খেয়াল করছে অল্প কিছুদিনের ব্যবধানে অপরিচিত হয়ে ওঠা পুরনো সেই প্রিয় পরিচিত মানুষটিকে। মাত্র কিছুদিন আগেও এই শিউলি ফুয়াম্মার প্রতিটি কথায় তিহার জন্য চুইয়ে পড়ত ভালোবাসা। আর আজ যেন আজকের আগে তাদের আর দেখাই হয়নি কখনো। মিনিট দুয়েক যেতেই শিউলি হঠাৎ ব্যস্ত স্বরে বললেন, আইচ্ছা ও আসুক। তার আগে বরং কাবিনের ব্যাপার দা শেষ করি। জি, নাইহ তাই বলুন। তিহা দ্রুত প্রত্যুত্তর করল। বসার ঘরে তখন তিতিক্ষা সত্যি গেছে নিনাদের সঙ্গে কথা বলবে বলে। অন্যমনস্কভাবে চায়ের কাপে চুমুক দিচ্ছিল নিনাদ। সালামের শব্দে সহসা মাথা তুলে বোরকা পরিহিতাকে দেখে ঠিক ঠাউর করতে পারল না মানুষটাকে। অল্পকাল পর বুঝতে পারা মাত্রই চা রেখে উঠে দাঁড়াতে উদ্যত হল। আপনি বসুন, কয়েকটা কথা বলেই আমি চলে যাব। নিনাদ বসল। অপেক্ষা করল তিতিক্ষা কি বলে শোনার জন্য। আমাকে বিয়েটা করতে হচ্ছে পরিবারের কথা ভেবে, যেন ওরা বাকি জীবনের জন্য নিশ্চিন্ত হতে পারে। আপনি নিশ্চয়ই এটা জানেন। নিনাদ জানে, কিন্তু সে কথা এখন মুখে বলা অজরুরি। আমার ব্যাপারটা ঠিক আর সকল মেয়েদের মতো নয়। কিছু তিক্ত বাস্তবতার সম্মুখীন হয়েছি বলেই সবাই যা পারে অনায়াসে আমি তা পারি না। তাই বিয়ে হলেই সমস্ত অধিকার আপনার হয়ে যাবে, এরকম আশা না করাই ভালো। আমার সময় প্রয়োজন। কথা শেষে তিতিক্ষা প্রত্যুত্তরের অপেক্ষা করে। কিন্তু ওপাশের মানুষটা নীরব। মনে কিঞ্চিত সন্দেহ হয় তিতিক্ষার। লোকটা আসলেই ওর কথা শুনছে তো? আপনি কি আমার কথা শুনছেন? অনিশ্চয়তা নিয়ে প্রশ্ন করে সে। শুনছি। কয়েক মুহূর্ত কি যেন ভেবে বোনের আশঙ্কা বিস্মৃত হয়ে হঠাৎ একটা সাহসী পদক্ষেপ নেয় তিতিক্ষা। আমার দাবি মানতে না পারলে আপনি স্বাচ্ছন্দ্যে এই সম্বন্ধ ভেঙে দিতে পারেন। আমি বা আমরা পরিবারের জন্য কখনো আপনাকে অভিযুক্ত করব না। নিনাদ এবারেও উত্তর দিতে বিলম্ব করছে। তিতিক্ষার একটু রাগ চড়ে যায়। লোকটা ওর সাথে তামাশা করছে নাকি? কথার বিপরীতে কথা নেই। এদিকে সময় গড়িয়ে যাচ্ছে। শিউলি ফুয়াম্মা হঠাৎ চলে এলে দুর্বোধ্য এক দৃশ্যের অবতারণা হবে। কিছু না বুঝেই তিনি হয়তো ওকে বেহা উপাধিতে ভূষিত করবেন। তিতিক্ষা বিরক্ত গলায় বলল, কিছু বলছেন না কেন? দাবি শুনে বিয়ের ভূত পালালো বুঝি? ওর তিরিক্ষি কথার বিপরীতে নিনাদ সহজভাবে একটু হাসল। জি না, ভূত পালায়নি, বরং মাথায় আরও জেকে বসেছে।
শেষ কথাটা বুঝতে না পেরে ভ্রু কুঁচকে গেল তিতিক্ষার। যা বলার স্পষ্ট করে বলুন। আমার হাতে অত সময় নেই। সময় না থাকলে ভেতরে চলে যাও। বাকি কথা পরে হবে। পরে কবে? সন্দিহান প্রশ্ন তিতিক্ষার। সেটা সময় বলে দেবে। ওদের বিয়েটা হলো শুক্রবারে। সেদিন শেষ মধ্যাহ্নে আকাশ অন্ধকার করল ভীষণ। ঈশান কোণে গুরুম গুরুম শব্দ গজরাচ্ছে কালো মেঘ। খরসান বাতাসের সাথে দলছুট মেঘেরা ধেয়ে যাচ্ছে আকাশের এ মাথা থেকে ও মাথা। যেন হঠাৎ ভীষণ হুঙ্কারে আজ বান ডাকবে বৃষ্টির খরস্রোত। এই রকম এক ঝড়ো আবহের মধ্যেই মসজিদে বিবাহ কার্য সমাধা করে খেজুর বিলিয়ে ফিরে এলেন মারুফ ও বাকি ছেলেরা। বাইরের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে দেখে ব্যস্ত হয়ে পড়ল সবাই। ফেরার চিন্তা গ্রাস করে নিল মিনহাজ আফরিন সহ বিয়েতে আগত তিহা নিনাদের বন্ধুদের। আবহাওয়ার বৈরীভাব দেখে ওরা শেষ পর্যন্ত বেরিয়েই পড়ল খাওয়া দাওয়ার পর। বাকিরা ব্যস্ত হল তিতিক্ষা নিনাদের বিদায়ের তোড়জোড়ে। এই বেলা না বেরোলেই নয়। দেরি করলে পথিমধ্যে ঝড়ের কবলে পড়ার আশঙ্কা। দীর্ঘক্ষণ তিতিক্ষার পাশে বসে থেকে একসময় বসার ঘরের এলেন শিউলি। এক কোণে বসলেন নিঃশব্দে। ডাইনিং থেকে ভেসে আসছে তিহা রওশান আর আফরিন মিনহাজের সম্মিলিত হাসির শব্দ। ছোটন হুটোপুটি করছে বাবার কোল জুড়ে। নিমিষেই আবার নেমে ছুটে যাচ্ছে বউয়ের সাজে সজ্জিত মিমির কাছে। অনেকদিন পর এবাড়িতে এত মানুষ আর আনন্দের ফোয়ারা দেখে সে ভীষণ খুশি। প্লেটে প্লেটে আইসক্রিম সাজাচ্ছে তিহা। তা সবার হাতে হাতে তুলে দিচ্ছে আফরিন। ফাঁকে ফাঁকে চলছে ওদের আড্ডা। রওশানের সাথে মিনহাজের বেশ ভাব জমে গেছে এর মধ্যেই। তিহা আফরিনের ভাব তো আগে থেকেই ছিল। নিনাদ দেখল নব আর পুরাতন যুগলের মাঝে রসায়নটা বেশ ভালো জমেছে। তবে ওদের সঙ্গে আজ নিনাদ ঠিক একাত্মবোধ করতে পারছিল না। ওরা আড্ডা দিচ্ছে যুগলবন্দী হয়ে। অথচ নিনাদের পাশে কেউ নেই। তাছাড়া ওদের আড্ডার বিষয়বস্তুও দাম্পত্য সম্পর্কিত। সেখানে থেকে ও করবেটা কি? তিহা অভিযোগ করছে রওশানের মতো সুতার্কিক নাকি দেশে আর দুটো নেই। ঝগড়ায় রওশানকে কোনোদিন সে পরাস্ত করতে পারেনি। শুনে হাসতে হাসতে আফরিন বলল তাদের বেলায় ব্যাপারটা ঠিক উল্টো। মিনহাজটা এতই সরলসিধে যে মুখের ওপর ১০০ কথা বললেও বেচারা সামান্য প্রতিবাদটুকু করতে পারে না। নিনাদ উঠে এলো। বন্ধুরা চলে যাওয়ায় হঠাৎ বেশ শূন্য শূন্য বোধ হচ্ছে। আনমনে এসে বসল ফুফুর পাশে। ফুয়াম্মার সাথে আজ সারাদিনে খুব কম কথা হয়েছে। তিনি সারাক্ষণই কিছু না কিছু নিয়ে ব্যস্ত। নিনাদের অন্যমনস্ক মুখের পানে একবার আর চোখে তাকালেন শিউলি। ধীরে ধীরে ব্যাগের ভেতর থেকে একগোছা চাবি বের করে বাড়িয়ে দিলেন ওর দিকে। নিনাদ, শুন আব্বা, এই রইল তোর বাসার চাবি। ঘরবাড়ি গোছানি আছে। আলমারির চাবি রাখা আছে তোর ওয়ার্ড্রোবের উপরের তাকে। রাতের খাবারদাবার সবই আছে। বৌমারে শুধু একটু গরম কইরা নিতে কইস। আর শিউলি একটু থামলেন। আর তোরার সংসার খুব সুখের হোক। আল্লাহ দুইজনরে চিরকাল একসাথে ভালা রাখুক। আমিন। একক উদ্ধৃতি চিহ্ন। সচকিত হয়ে শিউলির দিকে ফেরে নিনাদ। ফুয়াম্মার সব নির্দেশ ব্যতিরেকে একটা ব্যাপারে ওর মনোযোগ আটকে যায়। ফুয়াম্মা এভাবে কথা বলছেন কেন? তিনি কি তাদের সাথে যাবেন না? চাবি আমায় দিচ্ছ কেন? তোমার কাছেই তো থাকা ভালো। শিউলি সরল হাসলেন। যেন খুব একটা ছেলেমানুষি কথা বলে ফেলেছে নিনাদ। ইচ্ছে হলো এই মুহূর্তে কিছু তিক্ত কথা ওকে শুনিয়ে দেন। কিন্তু নিজেকে রুখলেন। আজ ছেলেটার জীবনের একটা বিশেষ দিন। এই দিনে কিছু তিক্ত সত্যি নাই বা বললেন। সব কষ্ট তো তিনি আগেই বুকে চাপা দিয়েছেন। হৃদয় খুঁড়ে সেসব আবার জাগিয়ে তুলে কি লাভ? তা কি আর হয় বাজান? ছোট একখান বাসা, তোমরারই জায়গা অসংকুলান। সেখানে এখন আমি গিয়া থাকি কেমনে? কি বলছো এসব? তুমি আমাদের সাথে যাবে না এমন কখনো হয় নাকি? হয় গো বাজান, সময় মানুষরে কত কিছু করতে বাধ্য করে। না না, আমি কোনো কথা শুনব না। তুমি যাচ্ছ ব্যাস। শিউলি একদৃষ্টে চেয়ে থাকলেন নিনাদের অস্থির মুখটার পানে। তাকে ফিরিয়ে নিতে কি ব্যস্তই না হয়ে উঠেছে। অথচ এসব কথা যে তিনি ওরই কারণে ওরই প্রতি তীব্র অভিমান থেকে বলছেন বোকা ছেলেটা তা বুঝতেও পারছে না। না বুঝলেও নিনাদের এখনকার দাবিটা সত্যিই ওর অন্তর থেকে করা। তো সেই নিঃসন্তান জীবনে যাকে তিনি সবচেয়ে বেশি স্নেহ মমতায় নিজের পুত্রের মতো বড় করেছেন। আর ছেলের বউ, নাতিনাতনির মধ্য দিয়ে সেই ভালোবাসা ফিরে পাওয়ার সময় যখন হল, নিনাদ কষ্ট দিল তাকে। সিদ্ধান্ত তিনি সেদিনই নিয়েছিলেন, যেদিন নিনাদ নাকচ করেছিল শিউলির পছন্দ করা মেয়েটিকে। ছেলের বিয়ে নিয়ে মায়েদের কত স্বপ্ন থাকে। নিনাদ সেসবের ধারই ধারল না। তবু মাঝে মাঝে শিউলির ইচ্ছে হয়,
তীব্রভাবে মন চায় ছেলের দেয়া সমস্ত কষ্ট ভুলে গিয়ে ওকে মার্জনা করে দিতে। কিন্তু শত বছরের জমানো অভিমান কি একদিনের ক্ষমা ভিক্ষায় শেষ হয়? জীবনের শ্রেষ্ঠ কান্নাটা মারুফ আজ কাঁদলেন। যেমন কেঁদেছিলেন রেহনুমা মারা যাবার পর, যেমন কেঁদেছিলেন তিতিক্ষার জীবনের সবচেয়ে বড় বিপর্যয় সংঘটিত হবার দিনে। প্রাণপ্রিয় মেয়ের সঙ্গে অবস্থানের দূরত্বের কথা ভাবতে গিয়ে বুক চিরে বেরিয়ে আসছে সুতির হাহাকার। সঙ্গে সদর দরজা পর্যন্ত একসাথে গিয়ে মারুফ থামলেন। নিনাদ নম্র স্বরে বলল, আসি বাবা। মারুফ কথা বলতে কিছুটা সময় নিলেন। ডানদিকে মাথাটা হালকা কাত করে চাপা স্বরে বললেন, এসো। আবার নীরবতা। তিহা রওশান দাঁড়িয়ে আছে বাবার পেছনে। তাদের সামনে সিঁড়ির প্রথম ধাপে নিনাদ, তার পাশে তিতিক্ষা, আর সবার পেছনে এক কোণে শিউলি। নিনাদটা কিছুতেই রাজি হচ্ছিল না তাকে ছাড়া যেতে। শেষকালে আফরিন এসে বিপদ থেকে উদ্ধার করল। বলল, চাচি আম্মারে অনুরোধ কইরা লাভ নাই। আমিই জোর করছি আমার সাথে যাবার জন্য। চাচি আম্মার কাপড়চোপড় তো আগেই নিয়া গেছি। কয়দিন চাচি আম্মা আমার কাছে থাকুক। তবুও কি নিনাদ মানতে চায়? কত কি বলতে হলো, কত মিথ্যে আশাভরসার কথা শোনাতে হলো। তবে ও গম্ভীর মুখে নিমরাজি হল। ঘরভরা মানুষের সামনে বৃদ্ধের চোখের জল বড় বেমানান। দীর্ঘ শ্বাসটা চেপে গম্ভীর মুখটাতে বহু কষ্টে খানিক হাসি ফুটিয়ে মারুফ ডাকলেন, নিনাদ। নিনাদ সপ্রশ্ন দৃষ্টিতে তাকাতেই তিনি ওর হাত ধরলেন। সাথে সাথে অপর হাত দিয়ে তিতিক্ষার হাতটাকেও টেনে আনলেন। থেমে থেমে বললেন, আমার মা মরা মেয়ে। জীবনে খুব বেশি কিছু ওকে কখনো দিতে পারিনি। মাহীন ঘরে অযত্নে, অবহেলাতেই একরকম বড় হয়েছে। তবুও অনুযোগ করেনি কোনোদিন। ধৈর্য ধরে গেছে সব সময়ে। সেটুকুর পরও আল্লাহর বোধ হয় অন্য কিছু ইচ্ছা ছিল। যে অভিশপ্ত মুহূর্তের কথা ভাবলেও বাবা মায়ের বুক কাঁপে, আমি বেঁচে থাকতে আমার মেয়েকে সেই দিনও দেখতে হল। আজকাল মাঝেমধ্যে বাবা হিসেবে বড় ব্যর্থ মনে হয় নিজেকে। যাই হোক, শকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে ওর অভিভাবক হিসেবে মনোনীত করেছেন। এইবার আমি দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। মনে রেখো এই বেলা থেকে ওর ভালো মন্দের সব দায়ভার তোমারই। শোনো বাবা, নিজের মেয়ে বলে বলছি না। আমার মেয়েটা সত্যিই খুব ভালো। শুধু ওই রাগটা যা একটু বেশি। ওর রে সবসময় ক্ষমার পরোয়ানা জারি করে রেখো তুমি। যদিও স্বেচ্ছায় অপরাধ করার মেয়ে সে নয়, তবুও না হয় আমার বিশ্বাস তুমি ঠকবে না। পারানি হিসেবে আমার মেয়ে ছাড়া আর কোনো মূল্যবান সম্পদ দিতে পারলাম না তোমাকে। বলে নিনাদের হাতে তিতিক্ষার হাত রেখে নিজের হাতটাকেও তিনি তার ওপর রাখলেন। চোখের কোণে অশ্রু লুকিয়ে মৃদু হেসে আশ্বস্ত করলেন তাদের। মধ্যাহ্ন শেষের সেই ভীষণ অন্ধকার আকাশের নিচে পুরো পৃথিবীটাতে যেন হঠাৎ ঘোর সন্ধ্যা নেমে এল। ধুলো উড়ছে বাতাসে, আকাশে গজরাচ্ছে মেঘ। তিতিক্ষা মাঝ উঠোনে দাঁড়িয়ে শেষবারের মতো তাকালো দরজা ঘিরে দাঁড়িয়ে থাকা তার সবচেয়ে কাছের, সবচেয়ে ভালোবাসার মানুষগুলোর দিকে। ক্রমশ ঝাপসা হয়ে এলো দৃষ্টি। ধুলোময় বাতাসে, অপ্রতিরোধ্য অশ্রুতে চোখ বারবার বুজে আসছে। গালে জল গড়াচ্ছে। তার মন চাইছে একটা গগনবিদারী চিৎকার করে, সব ছেড়ে সেদিকে ছুটে যেতে। কিন্তু পারল না। অদৃশ্য এক শিকল যে তার পায়ে বাঁধা। তাই সে শুধু চেয়ে রইল। ঠোঁটের কোণে তার মলিন হাসি ফুটল। আজ সে মুক্তি দিয়েছে। সেথায় দাঁড়ানো তার সব প্রিয় মানুষকে। এইবার জীবনে তার যাই ঘটুক, আর ভয় নেই বাবার প্রেশার বেড়ে যাওয়ার, বোনের গুমরানো কান্নার চাপা আর্তনাদের। লম্বা একটা শ্বাস ফেলে সে ঘুরে দাঁড়াল। নিনাদ তখনও তার হাত ধরে আছে। সে হাঁটতে শুরু করল নিনাদের সাথে পায়ে পা মিলিয়ে। সকালের কফিটা তিতিক্ষা একা খেতেই ভালোবাসে। এবারই এসে গড়েছে ওর এই নতুন অভ্যেস। এখানে তিহা নেই যে চুলায় পানি বসাতে দেখলেই মিঠে হেসে কফির আবদার জুড়বে। ঘর ছেড়ে দুপা সামনের বারান্দায় এসে রোজ সকালে বাজরিকা দুটোর মিষ্টি ঝগড়া দেখতে দেখতে সে কফির স্বাদ আস্বাদন করে। কোলে থাকে রিনরিন। পেজা তুলোর পুটুলির মতো একফালি রিনরিনকে কোলে নিয়ে ঘুরতে ভীষণ ভালো লাগে তিতিক্ষার। কফির পর ছোট খাট গৃহস্থলী কাজ সেরে তিতিক্ষা বসে ওদের ছোট্ট ডাইনিংয়ে নাশতা খেতে। আজ ডিম ভাজি মুখে দিতেই সে কোচকায় মুখ। অতিরিক্ত লবণ। ভাজাটাও কেমন ন্যাতন্যাতে হয়েছে। ভাজি পাশে সরিয়ে খালি পরোটা চিবোতে চিবোতে তিতিক্ষা ঠিক করে দুপুরে ডালের সঙ্গে ভাজিটা খেয়ে নেবে। নাশতা শেষ করে ওকে ভাবতে বসতে হয় রান্নার কথা। দুপুরের রান্নার দায়িত্বটা পড়েছে তার ভাগে। খায়ও সে একা। কিছুদিন হল নিনাদের চাকরি জুটেছে একটা বেসরকারি কোম্পানিতে। পদমর্যাদা মন্দ নয়,
পাশাপাশি বেশ সুনামধন্য একটা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারে পড়ানোর পুরনো কাজটাও আছে। দুইয়ে মিলে অর্থের দিক দিয়ে নিনাদ এখন বেশ নির্ভর। তবে ব্যস্ততাটা অসম্ভব বেশি। তাতে অবশ্য তিতিক্ষা খুশিই হয়। ২৪ ঘণ্টার প্রায় ১৪ ঘণ্টাই বাসায় তার একার রাজত্ব। নিনাদ এলেও যে খুব অসুবিধে তা নয়। ও বেচারাকে ফিরেই জুড়তে হয় রাতের রান্নার আয়োজন। নিয়মটা শুরু থেকেই এভাবে গড়েছিল। কোনো পরামর্শ ছাড়াই ওদের মধ্যে ঠিক হয়েছিল সকাল ও রাতের রান্না নিনাদ করবে আর দুপুরের রান্নাটা তিতিক্ষা। সবকিছুতে কেন এই ভাগাভাগি ব্যবস্থা সে প্রশ্নের উত্তর জানা নেই তিতিক্ষার। হয়তো ওর আন্তরিকতার অভাবই নিনাদকে এমন সাবলেটে থাকা ভাড়াটিয়ার মতো আচরণ করতে উদ্যোগী করেছে। তাছাড়া আর করবে কি, দু একটা দরকারি কথার ব্যতিরেকে সারাদিনে তাদের মধ্যে বাড়তি একটা বাক্যবিনিময় পর্যন্ত হয় না। যেখানে রাতে নিনাদ রান্নাঘরে খুটখুট শব্দ তুলে কাজ করে যখন তিতিক্ষা তখন ইচ্ছে হলে নিজের ঘরের খিল এঁটে বসে থাকতে পারে আনমনে, কখনো বা পাখি জোড়ার সঙ্গে জুড়ে দেয় খুনসুটি। সেই সময় রিনরিন থাকে বাবার কাছে। শুরু থেকে সে নিজেকে বাবা ভাবতে শিখিয়েছে রিনরিনের কাছে। তিতিক্ষা আবডাল থেকে দেখে ভারী অসহ্য লাগে ওর, একটা খরগোশ ছানাকে ঘিরে নিনাদের আহ্লাদোপনা। ওর থাকার ঘরটা সুন্দর, বলা যায় এই ঘরটাই বাড়ির প্রধান ঘর। একা একা ঘুরে ঘুরে বেডরুমটা গোছাতেও তিতিক্ষার ভালো লাগে। অথচ প্রথম দিন এসে তিতিক্ষা কিনা ভেবেছিল পাশের ওই মলিন এলোমেলো ঘরখানি হবে তার স্থায়ী আশ্রয়। বলতে নেই নিনাদ যে সেধে ওকে এই ঘরখানাতে থাকবার অনুমতি দিয়েছে তাতে সে যারপরনাই কৃতজ্ঞ। নিজের একান্ত আরামের আবাস ছেড়ে পাশের ঘরে ছন্নছাড়া ভাবে নিনাদকে থাকতে হচ্ছে ভেবে মাঝে মাঝে যদিও তিতিক্ষার একটু অনুশোচনা হয়। তবে সেটা নিতান্ত সাময়িক। তাছাড়া রাজত্ব হারিয়ে রাজা বেচারা যে বেজায় দুঃখ আছে ওর হাবভাবে তো তেমন কিছু ফোটে না। রাত ৮টায় বেল বাজল। তিতিক্ষা খেয়াল করেছে এই সময়ের গড়বড় নেই। রোজ ৮টা বাজতেই লোকটা ফেরে। কখনো কি সময়ের একটু হেরফের হতে নেই? বেল শুনেও সঙ্গে সঙ্গে উঠল না তিতিক্ষা। কিঞ্চিত বিলম্ব হলে ক্ষতি কিছু নেই, বরং সঙ্গে সঙ্গে ছুটে গেলে লোকটা অন্যরকম ভাবতে পারে। ঝিমেতালে ওড়না মাথায় জোড়াতে জোড়াতে তিতিক্ষা আশ্চর্য হয়ে ভাবে মানুষটার সমস্ত ব্যাপারে তার এমন উচ্ছন্ন ভাব কেন। আগে আগে দরজা খুললেই ওকে হ্যাংলা ভাববে আর বিলম্বে গেলেই আত্মাভিমান বজায় থাকবে ১৬ আনা, এমন সস্তা ধারণা হঠাৎ কেন হলো ওর? দরজা খুলে সরে দাঁড়ায় তিতিক্ষা। আসসালামু আলাইকুম। নিনাদ নিবন্ত চোখে এক ঝলক তাকায়। ওয়া আলাইকুমুস সালাম। জুতা খুলতে খুলতে বলে, বাসায় কোনো অসুবিধা হয়নি তো? তিতিক্ষা খেয়াল করল এই প্রশ্নটাও নিত্যকার। কিঞ্চিত বিরক্তি জাগে মনে, যেন এই একঘেয়ে রোবটিক প্রশ্নগুলো ছাড়া লোকটা আর কথা জানে না। না, ফুয়াম্মা কল দিয়েছিল? আবারও একটা না বলে দরজা বন্ধ করে নিজের ঘরে ফিরে যেতে যেতে তিতিক্ষা শোনে ওর শেষ কথা। ওহ, আমাকেও দেয়নি। শূন্য ডাইনিংয়ে একা খেতে বসে তিতিক্ষা ফের একটু মনস্তাপের দংশনে নিপতিত হল। নিনাদ ওর সাথে খেতে বসে না। খিদে নিশ্চয়ই ওরও পেয়েছে, তবু তিতিক্ষা না উঠলে আসবে না কখনো। তার কারণ বিয়ের দ্বিতীয় দিন একসাথে খেতে বসে খাবার নিয়ে তিতিক্ষার পাশের ঘরে চলে যাওয়া। এটুকু বোধ হয় বাড়াবাড়ি। নিনাদ শত্রু তো নয়, তবু যেন কি হেতু শুরু থেকে অসহ্য বোধ হয় ছেলেটাকে। বিয়ের শুরু থেকে, পরিচয়ের শুরু থেকে আর মনোভাব জানার শুরু থেকেও। তিতিক্ষার ঘরের লাগোয়া বারান্দায় এক কোণে একটা কাঠের খুপড়িতে নরম কাপড় বিছিয়ে হয়েছে রিনরিনের থাকার ব্যবস্থা। যদিও তিতিক্ষা জানে বারান্দার আশ্রয় ফেলে রিনরিন প্রায় রাতেই বাবার সঙ্গে ঘুমায়। খাওয়া শেষে সিঙ্কে প্লেট ধুতে ধুতে তিতিক্ষা খেয়াল করল রিনরিনকে নিয়ে নিনাদ খেতে বসেছে। ওরা দুজন ফিসফিস করে নিজেদের মধ্যে বলছে কিছু। মূলত বলছে নিনাদ, তবে রিনরিনের হাবভাবও ফিসফিসিয়ে কথা বলার মতোই। আফরিন বলল ফুয়াম্মা ওর বাসায় নেই। বিয়ের দুদিন পরই নাকি গ্রামে ফিরে গেছেন। অথচ আমি জানলাম আজ। কে জানে কেন, ফুয়াম্মা আজকাল কলও ধরেন না। তুমি কিছু জানতে? একনাগারে অনেকগুলো কথা বলে নিনাদ থামে। তিতিক্ষা হতচকিত হয়ে ওর পানে তাকায়। হঠাৎ লোকটার মনে এই প্রশ্নের উদয় হবে কে জানত। তবে ফুয়াম্মার কথা বলতে গিয়েই নিনাদ যে সহসা অনেকখানি বিষণ্ণ হয়ে পড়েছে দূর থেকেও সে তা টের পেল। এইমাত্র নিনাদ বলল ফুয়াম্মার কল না ধরার কারণ নাকি ও জানে না। আসলেই তাই, লোকটা এত নিরেট নাকি? ওদের বিয়ের প্রসঙ্গ ওঠার পর থেকে যে মানুষটার রাগের উৎপত্তি, এতদিন পরে এসেও সে সম্পর্কে কোনো কিছু জ্ঞাত নয় সে। তিতিক্ষা আবছা ভাবে বলে, না, আমাকেও তো কেউ বলেনি। উত্তরটা যেন নিনাদ শোনেই না, অন্যমনে বলতে থাকে নানান কথা। হঠাৎ কি যে হলো।
ফুয়াম্মা কেন? বাক্যটা শেষ করে না, থেমে ক্লেশজড়িত ভাবে মৃদু নিঃশ্বাস ফেলে। তিতিক্ষা দেখে ভাবনায় ডুব দিয়ে অকারণ নাড়াচাড়া করতে করতে নিনাদ চারপাশে ভাত ছেটাচ্ছে। আজ নিশ্চয়ই ঘুমের মধ্যেও ফুয়াম্মার চিন্তা ওকে তাড়া করে বেরাবে। ক্ষীণ নিঃশ্বাস ফেলে ও চলে আসে নিজের ঘরে। করুক যা খুশি, ও নিয়ে মাথা না ঘামালেও চলে। নিনাদের ব্যাপারে নাক গলানো নিশ্চয়ই ওর এখতিয়ারভুক্ত নয়। দুখানা কামরার এই ছোট্ট ফ্ল্যাট বাড়ির সবেতে ছড়িয়ে আছে শিউলির অস্তিত্বের রেশ। গাঢ় রঙের পর্দা, চকচকে চাদর আর নানান ঝকমারি সরঞ্জামে চারদিক সাজানো। গাঢ় রং তিতিক্ষার অসহ্য লাগে ভারী। নরম রঙের ফুলতোলা চাদর, মিহি সাদা অথবা আকাশী পর্দা ওর চিরকালের পছন্দ। অভিরুচির এই সুস্পষ্ট তারতম্যে শুরুতে নিজের ঘর ভাবতে বেজায় কষ্ট হয়েছিল এই ঘরটাকে। সাহস করে দুয়েকবার গিয়েছিল সাজসজ্জা অদলবলের অভিপ্রায়, কিন্তু কোত্থেকে একঝলক ভাবাবেগ এসে প্রতিবার বিক্ষিপ্ত মনকে তরলে পরিণত করে দিল। হোক রুচির হেরফের, না হোক পছন্দসই, তবুও এসব তো সেই বৃদ্ধা মানুষটি নিজ হাতে সাজানো মমতার শেকলে বাঁধা সংসার। তার একান্ত স্বস্তির জন্য অন্য কারো ভাবাবেগের নিদারুণ অবমূল্যায়ন কি যথোচিত কাজ হবে? নাশতা করেছিস? না বুবু, তুমি কি দিয়ে খেলে? গরম গরম চাপটি আর চ্যাপা ভর্তা। তিতিক্ষা করুণ মুখে স্ক্রিনে তাকায়। কি হল? একক উদ্ধৃতি চিহ্ন। আমারও খেতে ইচ্ছে করছে। শেষ হয়নি তো, এক কাজ কর, নিদুকে পাঠিয়ে দে, আরও কয়েকটা চাপটি বানিয়ে পাঠিয়ে দিচ্ছি। রাখো তো বুবু। তিতিক্ষার করা প্রত্যাখ্যানে মনে হলো এ যেন এক অসম্ভব প্রস্তাব। তুই রাখো তো। নিদু কই? ওকে ডাক, আমি ওকে আসতে বলে দিচ্ছি। নিনাদকে ডাকার কথাতে এবার ও আরও বিরক্ত হয়। নিদুকে ডেকে কাজ নেই, নাশতা বানানো হয়ে গেছে, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। ও মা, নাশতা বানালি কখন? ঘণ্টা খানেক ধরে তো ভিডিও কলে আছিস আমার সঙ্গে। বিপাকে পড়ে কিঞ্চিত ইতস্তত করে তিতিক্ষা। আমি বানাইনি তো। তবে আর কি? নাশতা তোমার নিদুই বানিয়েছে, তিতিক্ষা দায়সারা স্বরে বলল। বোনের কথায় অবাক মানল তিহা। 7 বছরের সংসার জীবনে কখনো এক কাপ চা তৈরি করাতে পারেনি রওশানকে দিয়ে। আর বিয়ের 1 মাস হতে না হতে এই নিয়ে পঞ্চমবারের মতো শুনল নিদুর রান্নার কথা। নিদু নাশতাও বানিয়েছে। কোথায় ও? ওকে একটু দে তো। পুনর্বার বিরক্তি ভর করে তিতিক্ষাকে। আর চোখে একবার তাকায় পাশের ঘরে। নিনাদ পত্রিকা পড়ছে। ওকে ডেকে কি হবে বুবু? আমি তো রয়েছি। তুই আছিস ঠিকই, তবে তোর ঘাড়ের একটা রগ বাঁকা। তাই আমার নিদুকে প্রয়োজন। আর সেই আদরের নিদু তোমার জন্য মাহরাম না। কথাটা বুঝি ভুলে যাও বারে বারে? একটু আমতা আমতা করে তিহা। আমি কি আর অত পহেজগার নাকি? একটু আধটু আমল ইবাদত শুরু করেছি মাত্র। যদি আল্লাহ কবুল করেন। সবাই অল্প থেকেই শুরু করে বুবু। তবে চেষ্টাটাকে অল্পতেই আটকে রাখলে হাসরের ময়দানে রব্বুল আলামিনের সামনে আমরা কি নিয়ে দাঁড়াবো বলো তো? কবুলের মালিক সুমহান রব, তবে তার সৎকর্মশীল বান্দা হবার জন্য আমাদের চেষ্টা করে যাওয়াটাও ভীষণ জরুরি। অন্তত আল্লাহ তার বান্দার জন্য যেসব বিধিনিষেধ নির্ধারণ করে দিয়েছেন সেসবের অবাধ্য হয়ে কি করে আমরা প্রতিবার আল্লাহর কাছ থেকে রহমত আর ক্ষমা আশা করতে পারি? তিহা চুপ করে আছে। হঠাৎ খেয়াল হয় তিতিক্ষার। বুবু, তুমি কি রাগ করলে? আমি শুধু তোমার ভালোর জন্যই। থেমে বলে, বন্ধুর প্রতি তোমার স্নেহটা ভ্রাতৃসম আমি জানি। তবে পৃথিবীর কোনো সম্পর্কই আল্লাহর নিষেধের ঊর্ধ্বে নয়। একটা সময় তুমি অনেক কিছু জানতে না। আজ যখন জানো, মানলে তোমার এই ত্যাগটা হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আল্লাহর সন্তুষ্টি ছাড়া একজন মুমিনের জীবনে আর কি আছে বলতো? খানিকক্ষণ ভাবল তিহা, একসময় নিঃশ্বাস ফেলে বলল, সত্যিই কিছু নেই রে। তাহলে কি তুমি আমার কথা মানছ? ফিকে একটু হাসির রেখা দেখা দেয় তিতিক্ষার মুখে। মানছি, আমার মিষ্টি বুবু, ভালোবাসি তোমাকে। ছোটবাবা কোথায়? ওকে ডাকো। বোনের আদুরে কথা শুনে হেসে ফেলল তিহা। ডাকছি বাবা।